ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে স্টুডিও কোনো রকম ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। নমস্কার। আগত বসন্তের প্রাক লগ্নে রাধা মাধব সেবাশ্রম সংঘ যাত্রা সংস্থার অস্থায়ী রঙ্গমঞ্চের সাজঘর থেকে উপস্থিত সকল যাত্রামোদী দর্শকবৃন্দকে শ্রী শ্রী মহোৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই। যোগাবতার ঠাকুর পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরমা প্রকৃতি বা সারদা দেবী, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ও নটিকুল সম্রাজ্ঞী বিনোদিনী দাসীর আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী রাধা মাধবের যুগল মূর্তিতে ভক্তিপূর্ণ বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আগত সকল শুভাকাঙ্ক্ষীবৃন্দের ঐকান্তিক সহযোগিতাকে পাথেয় করে শুরু করছি রাধা মাধব সেবাশ্রম যাত্রা সংস্থা পরিবেশিত দেবব্রত কাঁড়ার, রামকৃষ্ণ গুড়িয়া, সত্যরঞ্জন পাইক ও শুভঙ্কর গুড়িয়া প্রযোজিত এক অশ্রু সজল বেদনা বিদুর সামাজিক যাত্রাপালা সুখের তরী ভাসিয়ে দিলাম। রচনা ডক্টর তাপস কুমার, সুরসৃষ্টি সতু চক্রবর্তী, আবহ সঙ্গীত অয়ন চক্রবর্তী ও সম্প্রদায়, আলোক পরিকল্পনায় বাপি ইলেকট্রিক, শব্দ প্রেক্ষাপটে নিউ পবিত্র সাউন্ড, রূপসজ্জায় মা কালী সাজঘর, সর্বাঙ্গীন সহযোগিতায় আশাপুর গ্রামবাসীবৃন্দ ও মহোৎসব কমিটি, স্মারকতায় পবিত্র হালদার, নেপথ্য কণ্ঠদানে টিঙ্কু সামন্ত, ভিডিও ফটোগ্রাফি ও এডিটিং কে স্টুডিও, নাট্য সম্পাদনা, নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় আপনাদের স্নেহাশিসধন্য চন্দন কোটাল। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। চরম সত্য বিধির বিধান মাথা পেতে মেনে নিলাম, ব্যথার সাগর বুকেতে নিয়ে সুখের তরী ভাসিয়ে দিলাম, সুখের তরী ভাসিয়ে দিলাম, সুখের তরী ভাসিয়ে দিলাম। মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে।
ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। না চল, তুই আমার সঙ্গে চল ছুটি। ছাড়বে না, না কিছুতেই খাবে না। ছাড়বে না। না। কামড়ে দিলি, তাহলে দেখ এই তোরই চোখের সামনে তোর এই বাচ্চাটাকে কেমন করে আমি মেরে ফেলি। না, তুমি বল। ছাড়বে না। বাঁচাও, নয়। কে আছো, বাঁচাও। নয়। ছেড়ে দাও। না ছাড়বো না। বাঁচাও। কে আছো, তুই আমাকে বাঁচতে দিলি না। না না না, আমি যা পাচ্ছি না। না না, একটা জলজাত মানুষকে তুমি খুন করে ফেললে। আমি কি করলাম, আমি কি করলাম, ভগবান, আমি কি করলাম, আমি নিজের হাতে মানুষ খুন করলাম। তুমি কিচ্ছু ভাবে না, তুমি কিচ্ছু ভেবো না। এই খুনের কথা আমি আর তুমি ছাড়া কেউ জানে না। এবার এখান থেকে তুমি পালিয়ে যাও। পালাবো কোথায়, কোথায় পালাবো? জীবনে টক করে খেতে খেতে যে আমি এইখানে এসে পড়ে। তোমার স্বামী বুঝি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? স্বামী? আমার তো স্বামী বলে কেউ নেই। আমি ভাগ্যের নির্মম পরিহাসে আমি কুমারী মা হয়েছি। কুমারী মা? হ্যাঁ, সেই কথা আজ আমি তোমাকে শোনাবো। শোনো। তারপর কি হলো? তারপর এই সোনার হারটা আমার গলায় পরিয়ে দিয়ে সে বিদেশ চলে গেল, আর সে ফিরলো না। আমি তার বাড়িতে কাজের লোক হয়ে আমি তার স্মৃতি গলায় পড়ে আমি তার ভালোবাসার সাক্ষীকে আমি আজও মানুষ করে চলেছি। কিন্তু এখানে আমি কেমন করে মানুষ করব? এই সমাজ, এই সংসার তো আমাকে কেউ মেনে নেবে না। কুমারী মাকে এই সমাজ কোনোদিন মেনে নেবে না। কোথাও জায়গা না থাকলে আমার বাড়ি থেকে আমার দিদি হয়ে থাকবে। দিদি? হ্যাঁ দিদি, তোমার মতো আমারও একটা দিদি ছিল। আর কিছুদিন আগে সে যমজ সন্তানের জন্ম দিয়ে সে মারা যায়। সেই দুঃখে, সেই কষ্টে আমার জামাইবাবু হাটটাল করে মারা যায়। মাত্র কয়েকদিনের বাচ্চাকে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় আছি দিদি। দিদি যাবে দিদি, তোমার এই সন্তানের সাথে আমার সেই অনাথিনী বাচ্চা ভাগ্নি দুটোকে তুমি বাঁচাবে দিদি। তুমি আমার ঘরে যাবে দিদি। যেতে যে আমাকে হবে। ভাগ্য যখন আমাকে মরতে দিলে না, তখন নতুন করে বাঁচতে তোমার ঘরে যে আমাকে যেতেই হবে ভাই। তবে একটা শর্তে। কিসের শর্ত? বলো দিদি, কিসের শর্ত? শোনো, তবে ও যে আমার সন্তান আর আমি যে ওর মা, এ কথা আমি বলে না দেওয়া পর্যন্ত, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি ওকে বলবে না ভাই। ঠিক আছে, ঠিক
আছে দিদি, আজ থেকে সবাই জানবে এ আমার আপন ভাগ্নে। ভাই আর আমার দুই ভাগ্নির নাম রেখেছি রানী এবং রাধা। আজ থেকে এর নাম রাখলাম রাজা। রাজা অন্তরে অন্তরে যাওয়ালো দাও, কালিমা কুলুস যত মুছে দিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশে আজি রাঙিয়ে তোলো। নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। এমনি করে দেখতে দেখতে 25টা বছর কেটে গেল। মঞ্চে এখন আপনারা দেখছেন 25 বছর পরের ঘটনা। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে। আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে। আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। বছর পর হঠাৎ বাড়ি ফিরে এসে দেখলাম শুধু মা মাসিকে চমকে দেবো না, সেই সাথে বলবো মাসি তোমার প্রাণ ঢালা আশীর্বাদে রাজা ইঞ্জিনিয়ারিং পাস করে নামি কোম্পানির চাকরি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। Hands up! হাত তোলো, তোলো বলছি, হাতটা তোলো, নাহলে গুলি করে তোমার মাথার খুলি আমি একেবারে উড়িয়ে দেবো। আপনি হ্যাঁ আমি পুলিশ অফিসার ভয়ঙ্করী ভট্টাচার্য। দেখি দেখি কি আছে তোমার কাছে। আমার কাছে খবর আছে তুমি মুম্বাই থেকে মাদক দ্রব্য মানে নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার করতে এখানে এসেছো। না ম্যাডাম, আপনার বড় ভুল ইন্সপেক্টর। চুপ! আমি কোনো চোরাই কারবারি নই। হ্যাঁ ধরা পড়লে সবাই এই কথাই বলে চাঁদু। ও দেখি দেখি তোমাকে আমি সার্চ করবো। এসো দেখি কি আছে, ঘোরো আমি ঘোরো। এর আগে কোনো চোরাই মাল নেই। চুপ বলছি, আমি তোমাকে সার্চ করবো, চুপচাপ ঘুরে দাঁড়াও। দেখি এই ব্যাগটা কি আছে, খোলো 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 দেখি। ও বাবা, ব্যাগে আবার দামি ফোন। তা কই এইটা যে আছে কই বলনি তো? এটা বলার কি আছে, এটা তো আমার কেনা ল্যাপটপ। কই বিল দেখি। মানে কি হলো, ঢোক গেলছো কেন? তার মানে এটা নিশ্চয়ই চুরির মাল, মানে তোমার জিনিস নয়। তদন্ত করা ভীষণ দরকার। কি করছি মানে এই জিনিসটা, মানে এই যে দামি ফোনটা যে তোমার, সেটা প্রমাণ দিতে তুমি থানায় এসো। আর উপযুক্ত প্রমাণ দিতে না পারলে কিন্তু চাঁদু 12 বছরের জেল। দোহাই ম্যাডাম, আপনি এভাবে আমার চুপ! আমি আবারও বলছি, আমি সাধারণ পাবলিক নই যে তোমাকে ছেড়ে দেব। আমি রাক্ষস নই যে তোমাকে গিলে খাবো। আমি হলাম লেডি পুলিশ। কিছু করতে না পারলে কামড়ে দেব। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। প্লিজ ম্যাডাম প্লিজ। কি সর্বনাশ, ওর মধ্যে তো আমার প্রয়োজনীয় কাগজপত্র আছে। এখন আমি কি করি? কি আমার মানি ব্যাগ? তবে কি ওই পুলিশ অফিসারটা মানি ব্যাগটা চিন্তাই করে নিয়ে গেল? না না, আমাকে যেভাবে হোক আমার মানি ব্যাগটা খুঁজে বার করতেই হবে, খুঁজে বার করতেই হবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অভিসারী রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো,
চমৎকার, তুই যে এত ভালো গান গাস তা তো আমি আগে জানতাম না। তা তো এর গানটা কার জন্য রে রানী? গানটা আমার মনের মানুষের জন্য। তা তোর মনের মানুষটা কে রে রানী? সে আছে একজন, পরে বলবো তোকে। আমারও একটা মনের মানুষ আছে জানিস রানী। এই কে তোর মনের মানুষ? এখন নয়, পরে বলবো। পরে কেন, এখনই বল না। আমি যে তার মনটাকে এখনো বুঝে উঠতে পারিনি, পড়তে পারিনি তার অন্তরের ভাষা। আমি তাকে যতখানি ভালোবাসি সেও আমায় ততখানি ভালোবাসে নাকি তা আমি এখনো জানতে পারিনি। চন্দন, আমি তা যেদিনে জেনে নেব, আমি কিছু বলার আগেই তুই বুঝতে পারবি কে আমার মনের মানুষ আর বা আমি কাকেই ভালোবাসি। আরে আরে আরে, চন্দন এসব কি কথা বলে গেল? কাকেও ভালোবাসে, কে ওর মনের মানুষ? কাকে কাকে? বুলেট, আমি সালা তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। এইসব ফালতু কথা একদম বলবি না। কি জন্য এখানে এসেছিস তাই বল। তোকে দেখতে আমার হেভি লাগে মাইন্ড, তাই তো তোর পেছনে ঘুরঘুর করি তোর মনে একটু জায়গা পাওয়ার জন্য। চুপ কর মুখ পড়া। তোর মতো নেরিকুত্তার আমার মনে কোনো জায়গা নেই। এই মনে অনেক আগে থেকে এই জায়গা করে বসে আছে আমার শের, কেসে আমার মনের মানুষ, আমার রাজা। আমি ঠিক করেছি রাজা ফিরে এলেই তাকে আমি বিয়ে করব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে রানী? নিজের মাস্তুতো দাদাকে কেউ বিয়ে করে? মোটেই রাজা আমার মাস্তুতো দাদা নয়। মামুর কাছে এই কথাটা আমি অনেকদিন আগে শুনেছি, আর তখন থেকেই মনে মনে রাজাকে মামু পই পই করে বলেছিল যে এই গোপন কথাটা কারোর কাছে বলতে না, কিন্তু তোকে বলা হয়ে গেল। এই বুলেট, শোন না শোন না শোন না, তুই কিন্তু এই কথাটা কাউকে একদম ফাঁস করে দিবি না। এ কথা ফাঁস না করলেও কিন্তু আমার মনের কথা যে ফাঁস না করে পারছি না রানী। তোর আবার কি মনের কথা রে মুখ পড়া? হ্যাঁ, তাহলে মন দিয়ে শোন, তুই যাকে নিজের মাস্তুতো দাদা বলে মনে করিস, কারণ আমি তোকে ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস? খুব শীঘ্রই আমি তোকে বিয়ে করতে চাই। এই যখন করব তার আগে তো একটু একটু ফুর্তি করা যেতেই পারে। ওর এত সাহস, তুই কিনা আমার বোনের গায়ে হাতটা, ওর হাত আমি মুখে ভেঙে দেবো জানোয়ার। আমার মুখ ভাঙার আগে রানীর মুখটা পাবে। ওই তো আমাকে বললো তোরা নাকি মাস্তুতো ভাই বোন নস, ও নাকি তোকে ভালোবেসে বিয়ে করতে চায়। বুলেট, এসব কি বলে গেল রে রানী? আমি নাকি মাস্তুতো ভাই বোন নয়? মানে তোকে দেখে না আমি একেবারে চমকে গেছি। তুই হঠাৎ এইভাবে বাড়িতে ফিরে এলি? তুই কথা ঘোরাবি না, তুই আগে আমার কথা জবাব দে। রাজাকে আমি বলবো, আর আমি চুপ করে থাকবো না রাজা। তোর আর আমার আসল পরিচয়টা আজ আমি সবার কাছে তোর কাছে আমি জানিয়ে দেবো। আসল পরিচয় মানে? একদিন একদিন এক বিশেষ মুহূর্তে মামু আমাকে বলেছিল, রানী এটা তুই কি বলছিস? আগে বলছিস চুপ করে না, চুপ করে বলছিস। কেন মামু, কোন কথা আমার কাছে গোপন করতে চাইছো? সব কথা সবসময় জানতে নেই রে বাবা। এই হাত বাঁধ। তোকে না পই পই করে বলছি, তুই রাজা কোনো কথা বলবি না। বলছিস বল, কেন বলছিস বল। আমি যে রাজাকে অন্য চোখে দেখে এসেছি মামু, আমি যে রাজাকে খুব ভালোবেসে ফেলেছি। ছি রানী ছি, ছোট থেকে যার সাথে ভাই বোনের সম্পর্ক নিয়ে এত বড় হয়েছি, তাকে এই নোংরা কথাটা বলতে তোর একটুখানি জিভটাও কাঁপলো না? ওরে হতভাগী, সারা দুনিয়াটা জানে তুই আর আমি মাস্তুতো ভাই বোন, কিন্তু ঈশ্বর জানে তুই আমার কেউ নস। কি গো মামু, তুমি না আমাকে সেদিন বলেছিলে রাজা আমার মাস্তুতো দাদা নয়? ওকে নাকি তুমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছো? ওকে তুমি এই সত্যি কথাটা আরেকবার বলো না মামু, আরেকবার বলো না মামু। রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, তাহলে আমি কে? আমার আপন ভাগ্নে রে বাবা, তুই আমার আপন ভাগ্নে। তুই আর রানী আমার দুদিকে দুটো বুকের পাঁচজন রে বাবা। রানীর যমজ বোন রাধাকে
গাজনের মেলায় হারিয়ে ফেললেও তোদের দুজনকে দেখে রানী তোকে যাই বলুন না কেন, তুই বলছিস তুই আর রানী আপন ভাবনা আর রানী। কথাটা আমার মাথায় থেকে বলে তো বাবু, চিন্তায় আছো কেন? পারলাম না রে, পারলাম না রে, পারলাম না রাজা। তোর মাথায় হাত রেখে এই সত্যি কথাটা আমি আর বলতে পারলাম না। আমি স্বীকার করছি, কে আমার জন্ম দিয়েছে? কে আমার মা? রাজা আমি আমি তোর মা রে খোকা। তুমি আমার মা? হ্যাঁ, আমি আমি তোর গর্ভধারী মা। কেন এই ছোটবেলা পরিচয় দিয়ে আমার কাছ থেকে তুমি দূরে সরে গেছো? কেন তুমি মাটাকে রঙ্গরিতে শুধু আমাকে বঞ্চিত করে রেখেছো? কেন কেন কেন? আমি পারিনি রে খোকা, আমাদের আসলে পরিচয়টাকে আমি তোর সামনে বলতে পারিনি। ওরে, তোকে যে আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম। বললে তুমি কুমারী অবস্থায় আমার জন্ম দিয়েছো? তোমার বেজন্মা সন্তান, রাজা নিজের গর্ভের সন্তানকে যদি সন্তান বলে পরিচয় দিতে তোমার এত কষ্ট লাগে, তাহলে কেন জন্ম দিয়েছিলে? কেন জন্মের পর আমার গোলাটি তো মেরে মারবি? আমার হয়ে গেছে বাবা, আমাকে আমাকে ক্ষমা করিস খোকা। ক্ষমা পেলেও সমাজ যে আমার ক্ষমা করবে না গো মা। যতই আমি আলোর জগতে উঠতে চাই না কেন, আজকের এই বিষাক্ত সমাজ আমাকে বেজন্মা চারণ সন্তান বিদ্রুপ করে সমাজে অন্ধকারে ছুঁড়ে ফেলবে। তবু তোমার সব আশা শেষ হয়ে গেল মা, সব আশা। তোর মুখের দিকে তাকিয়ে তোর অনেক আগে ঘুটে বেঁধে আছে। তোর মায়ের সম্মানটুকু তুই ঘিরে নিবি না রাজা? তুই তোর জন্মের কৈফিয়ত চাইবি না রাজা? হ্যাঁ তোর বাচ্চাই গো, কে আমার জন্ম পরিচয়? রাজা তোর জন্মদাতা সাংবাদিক সত্যম সরকার। সাংবাদিক সত্যম সরকার তোর জন্মের আগে বিদেশে যাচ্ছে বলে সেই যে চলে গেল, আর সে ফিরে এলো না বাবা। তার বাড়ি কোথায়? আমি জানি না বাবা, আমি জানি না তার বাড়ি কোথায়। সে আমাকে একটা ভালোবাসার স্মৃতিচিহ্ন আমায় দিয়ে গিয়েছিল। স্মৃতিচিহ্ন? হ্যাঁ বাবা, তোর গলায় যে লকেট, সেটাই আমাদের ভালোবাসার স্মৃতিচিহ্ন বাবা। আর সেই লকেটের ছবিতে তাদের রাধা মাধবের ছবি আছে, তাই প্রমাণ করে দেবে তুই তুই ওই বংশের সন্তান। চিন্তা করো না মা, এই লকেটটা দিয়ে আমি দেখি। হাতটা তো নেই, হাতটা তো আমি গেল কোথায়? রাজা সবার আগে আমার হাতটা খুঁজে বের করতে হবে। রাজা, এই হাতটাই আমার জন্মের পরিচয়। রাজা, আমি বললাম বাবু, রাজা রাজা। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনাটা গায়ে যখন আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়। আমি তো আছি ফুল্লি তাকি, মা গো সে কি তুমি, সে
কি তুমি এই যে বাবুরা, শুধু চুপচাপ বসে থাকলে হবে না, আমার সঙ্গে হরিনাম করো, তাতে পুণ্যি হবে। এই যে আমি মায়েদেরকে বলছি, ও গো মায়েরা, এই সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে সংসার ভাঙার ওই কুচক্রি কাজটা না করে হরি নাম করো, তাতে সংসারের শান্তি হবে। তাই তো আমাদের মহাপ্রভু শ্রীযুক্ত শ্রীমান কালপুরুষ বলেন, অন্ধকারে আলো দিতে পূজার প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষের কথা বলো। জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কৃষ্ণ কহ শান্ত রহ, অনন্তকাল তথা জন্ম জন্মান্তর তোমাদের এই গুরুর চরণে মতি থাক। প্রেমানন্দে হরি হরি বল। হে 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 হে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাঁচাও 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 সাধু বাবা, আমাকে বাঁচাও। এ কি কাণ্ড! এখানে আশ্রমে সাধন ভজন হচ্ছে, আর তুমি নারী হয়ে পুরুষের পোশাক পরে এখানে ঢুকে পড়েছো। পবিত্র জায়গাটাকে তুমি অপবিত্র করে দিলে। বাইরের রূপ দেখে ভিতরের গুণ বিচার করা যায় না কিরিটি। কাঁচের মতো দেখতে হলেও হীরের মূল্য কিন্তু অনেক। শুধু হীরেটাকে চেনার ক্ষমতা চাই। বলো বলো মা, তোমার কিসের বিপদ? ওই শালা পুলিশগুলো আমাকে ধরার জন্য চুরি আসছে। আমাকে দয়া করে একটা লুকোবার জায়গা করে দিন বাবা। তুমি তুমি ওই পাশের ঘরে যাও, ওখানে ওখানে একটা গুপ্ত দরজা পাবে, আর আর সেই দরজা খুললে দেখবে নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে, আর আর সেই সিঁড়ি থেকে নামলেই একটা গুপ্ত কক্ষে পৌঁছে যাবে, আর আর তুমি সেখানেই গিয়ে আশ্রয় নাও। অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ। আমাকে লুকোবার জায়গা করে দেওয়ার জন্য বলো হরি বল, হরি বল, হরি। একটু আগে যে মেয়েটা এখানে এসেছিল, ওকে এক্ষুনি দাঁড়ান বলছি। ওর নাম ভেলকি। ও একটা দাগি আসামি। ও চুরি ছিনতাই পকেটমারি করে। যার যা করব সেটাই তো হচ্ছে তার ধর্ম। কিন্তু গুরুদেব, সাপের ধর্ম হলো দংশন করা। তা বলে দুনিয়ার সমস্ত সাপকে যে হত্যা করতে হবে তার কোনো মানে নেই বৎস। তবে তবে যে সাপ এই ফোনা তুলে ধরাবে তার ফোনাটাকে ভেঙে দিতে হবে। আমি আবার বলছি গুরুদেব, মেয়েটাকে ওকে দিয়ে তাড়ান। ওর পুলিশ পিছনে তাড়া করে ও আশ্রমে ঢুকে পড়ছে। পুলিশের কাজ করবে, সেটাই তো স্বাভাবিক। তুমি বরং যাও ওই পুলিশের তদন্তের সহযোগিতা করো। ক্ষমা করবেন গুরুদেব, পুলিশ দেখলে বড্ড ভয় করে। ওর পুলিশ যে কখন কোন মোটে থাকে কে জানে। আর কোনো ব্যাপারে আমাকে যদি সন্দেহ করে বসে,
আমি বরং পালাই। হরি ওই ছোকরাটা যা বলে গেল তা যদি সত্যি হয় গুরুদেব, আমাদের সাড়ে সর্বনাশ হয়ে যাবে। কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে না তো গুরুদেব? কেঁচো খুঁড়তে গিয়ে কাঞ্চনও তো বেরোতে আসতে পারে। কিরিটি, বিচলিত হয়েও না, যা করার তিনি করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন কেন দারোগা সাহেব? আশ্রমে আচার্যের সঙ্গে আমি দেখা করতে চাই। ও উনি তো এখন ধ্যানে মগ্ন আছে। প্লিজ প্লিজ, ও ওনার ধ্যানটা তাহলে অনেক দেরি হয়ে যাবে। এই যে শুনছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? কে 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 সময় আমার ধ্যান ভাঙালে? আমায় ক্ষমা করবেন আচার্য, আমার কর্তব্যের কারণে আপনাকে আমি ডিস্টার্ব করতে বাধ্য হয়েছি। কর্তব্য পরায়ণ মানুষগুলোকে আমার বড্ড ভালো লাগে। তোমার মতো কর্তব্য পরায়ণ পুলিশ অফিসারটা আছে বলে তোই দেশটা সুরক্ষিত আছে। বলো বলো অফিসার, তোমার কি সাহায্য আমি করতে পারি? এখনই একটা ভেলকি নামে একটা চোরচিটিং মান মেয়ে আমার তাড়া খেয়ে এই আশ্রমের মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণ কহ, শান্ত রহ, চোর চিটিং বাজনে। তোমার তোমার কথা শুনে তো আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। ও তো এই নারী জাতির কলঙ্ক। ওর তো শাস্তি হওয়া উচিত। আমি সেই জন্যই তো অনুরোধ করছি, আপনার এই শিষ্যদের বলে ওই মেয়েটিকে আপনি আমার হাতে তুলে দিন। তা যদি পারতাম তাহলে তাহলে আমি বড় খুশি হতাম অফিসার। কিন্তু এমন ঘটনা তো এখানে কিছু ঘটেইনি। আর আমার দৃষ্টি এড়িয়ে কেউ এখানে ঢুকতেই পারে না। এই আশ্রমটা হলো অতি পবিত্র ধাম। এখানে পাপিষ্ঠ পা রাখলে ভস্ম হয়ে যাবে। থামুন, অবাস্তব যা খুশি বললাম আমি বিশ্বাস করতে হবে আমাকে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। থামুন, গীতার বাণী যদি সবাই মানত তাহলে এই আদালতে গিয়ে গীতা ছুঁয়ে কেউ ঘুরে ঘুরে মিথ্যা কথা বলতো না। আমি এই আশ্রম সার্চ করবো। কৃষ্ণ কহ, শান্ত রহ। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অফিসার। তুমি আমারই আশ্রমে দাঁড়িয়ে কিনা আমাকে এই অপমান করছো। আমি জানো আমি তোমায় কি করতে পারি। এই ব্রহ্মদেশ তোমায় ভস্য। আপনার ব্রহ্মতেজ কি করতে পারবে আমি জানি না, কিন্তু এই পুলিশের ব্রহ্মতেজ একবার জাগলে শুধু আপনি নন, এই গোটা আশ্রমটাই ভস্ম হয়ে যাবে। অফিসার, এই আশ্রমে একটা গুপ্ত কক্ষ আছে। ওটা তো গুপ্তবিন নাম। ওখানে যাবার কোনো দরকার নেই। পুলিশ চাইলে পাতালেও প্রবেশ করতে পারে। এখন দেখি গুপ্তবিন নামের এই কোন লীলা খেলা চলছে। হরিদিন তো গেল সন্ধে হলো, তার করো আমারে। হরিদিন তো গেল সন্ধে হলো, তার করো আমারে। তুমি পারের কর্তা দিয়ে বার্তা ডাকি গো তোমারে। তুমি পারের কর্তা দিয়ে বার্তা ডাকি গো তোমারে।
পুলিশ বাবাকে সঙ্গে করে নিয়ে যা, যেখানে যেখানে তল্লাশি করতে চায় করতে দে। যাও যাও বাবা, তুই যাও যাচ্ছি। যাও। তবে এই আচার্যের কথাবার্তা আমার খুব সন্দেহজনক লাগছিল, বাবা কিন্তু আপনার কথা শুনে আমার সেই সন্দেহ সব মিটে গেল। হ্যাঁ, কিন্তু আমার দেখার কি কিছু ভুল ছিল কিনা সেটা একটু যাচাই করতে হবে। এসো আমার সঙ্গে, যাও বাবা, আসুন। যাও যাও যাও। ওই জানে আমাদের কপালে কি যে আছে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করু আমার। যত খুশি, যত খুশি শালা যাচাই কর। শালা নাকের ডগা থেকে মাল একদম পুরো। একি তুমি? কেমন নকল গরু মাঝে পুলিশটাকে কেমন ভাগালাম বলো? আর যাচ্ছি সব কথা, পুলিশের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমি চলি। কেমন? দাঁড়াও! পুলিশ তোমায় তাড়া করছিল কেন? কই কিছু না তো, এমনি এমনি এমনি। মিথ্যে বলছো। তুমি তুমি আসলে একজন পকেটমার, রাস্তাঘাটে চুরি ছিনতাই করো, এমনি নকল পুলিশ সেজে মানুষকে ভয় দেখিয়ে তাদের তাদের সবকিছু কেড়ে নাও। এই কই না? কে বলেছে? এই কে বলেছে? কে বলেছে? না এসব কেউ বলেনি। না না, একদম মিথ্যে কথা, মিথ্যে কথা। এইসব কথা আমার আর বলতে হয় না। আমি আমি আমার এই দিব্য দৃষ্টি দিয়ে আমি তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান সবই দেখতে পাচ্ছি। এই পথ পরিবর্তন না করলে তোমার ভয়ঙ্কর বিপদ হতে পারে। গুরুদেব, গুরুদেব, কি ব্যাপার? সেই পুলিশ অফিসার কোথায়? কোনো কিছু না পেয়ে চলে গেছে। তোমার তোমার হাতে ওটা কি? এইটাই তো বলতে আমি হন্তদন্ত হয়ে ছুটে এলাম গুরুদেব। এটা গুপ্তপক্ষে করেছিল। এই দেখি দেখি এই দেখি দেখি। ও বাবা, এই এটা তো আমার। নিশ্চয়ই আমার গলা থেকে ঘুরে পড়ে গেছিল। এ তো রাধা মাধবের ছবি। বড় চেনা চেনা লাগছে এই হাটটা। হ্যাঁ, বহু বছর আগে মাধবী দাস নামে এক কুমারী মা তার সন্তানকে কোলে নিয়ে এখানে এসেছিল তার তার সন্তানের পিতাকে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু সেই সেই পুত্র সন্তানের গলায় ছিল এই হাটটা। এই হারটা তো এই সত্যম সরকারের গলায়, ছেলের গলায় ছিল। তোমার তোমার কাছে এলো কি করে? সেটাই ভেলকির ভেলকি গো বাবু, ভেলকি। আরে বাবা, একটা গোবাজারা ছেলের গলা থেকে আমি হাতটা হাত সাফাই করে নিয়েছি। তুমি তুমি চাইলে বাকি জীবনটা রানী রানী হয়ে থাকতে পারবে। রানী? বলো কি সাধু বাবা, রানী? আর কি করে বলো বলো বলো। কিন্তু সাধু বাবা, আরে সে ভদ্রলোকে তো ছেলে হয়েছিল। তাতে কি হয়েছে? সে তো জানে না তার ছেলে হয়েছিল কিনা মেয়ে। তুমি ওই সাংবাদিক সত্যম সরকারের কন্যা। আর এই হাটটা হচ্ছে তার প্রমাণ। আজ থেকে আমি সত্যম সরকারের মেয়ের অভিনয় করতে তার বাড়িতেই চললাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ।
সে 19শে ফাল্গুন 25 বছর আগে আমি আমার মাধবীকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিলাম। মাধবী কি আজও বেঁচে আছে? সে কি আমার সন্তানের জন্ম দিতে পেরেছে? আহ, আমার সেই একই যন্ত্রণা। আমার অশান্ত বিবেক বারবার খোঁচা দিয়ে বলে, তুমি ঠক, তুমি প্রবঞ্চক, তুমি বেঈমান। আর সেই সঙ্গে আপনার চরিত্রে আমি আরেকটি অলংকার জুড়ে দিলাম বাবা, আর সেটা হলো চরিত্রহীন। হেয়ালি না করে স্পষ্ট করে বলো, কি বলতে চাও তুমি? তার আগে আপনি বলুন বাবা, এই ডায়েরিটা আপনারই তো? হ্যাঁ, এটা আমার পার্সোনাল ডায়েরি, কিন্তু আমাকে না জানিয়ে আমার আলমারি থেকে ডায়েরি বের করে তুমি ভুল করেছো। আর আপনি সারা জীবন যা করেছেন সেটা অন্যায় নয়? বৌমা তুমি, আমি এই ডায়েরির প্রত্যেকটি পাতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, তাই সবিনয়ে আপনার কাছে জানতে চাইছি বাবা, মাধবী আপনার কে? স্ত্রী নাকি রক্ষিত? আর কতজন মাধবী জীবন নিয়ে আপনি এভাবে ছিনিমিনি খেলেছেন? আমার হাজবেন্ড অর্জুন আপনার বিবাহিত স্ত্রীর সন্তান তো, নাকি সেও আপনার কোনো এক রক্ষিতার কুমারী অবস্থার সন্তান? অর্জুনকে আপনার সমস্ত কুকীর্তির কথা বলে আজই আপনাকে আমরা আলাদা করে দেব। আলাদা? সব থেকে যে সারাটা জীবন নিঃসঙ্গ জীবন কাটিয়েছে তাকে আলাদা করে দেওয়ার হুমকি দেওয়াটা বড়ই হাস্যকর বৌমা। তবে চিন্তা করো না, যদি আমি কোনদিন বুঝতে পারি আমি তোমাদের জীবনে বোঝায় উঠেছি, সেদিনকে আমি আমার শেষ ঠিকানা বানিয়ে নেব কোনো অতিথি নিবাস বা বৃদ্ধাশ্রম। কেন বাবা, তুমি বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ভাবছো কেন? যারা নিঃসন্তান হয় তারাই তো বৃদ্ধাশ্রমে যায়। এই, এটা দেখো, এটা তোমার বাবার গোপন ডায়েরি। এটাতে তোমার বাবা সারা জীবনের সমস্ত কুকীর্তির কাহিনী লিখে রেখেছে। শাট আপ! বাবার সম্পর্কে তুমি একটা বাজে কথা বলবে না। একটা কথা তুমি মন দিয়ে শুনে রেখো, মা জন্ম দিতে গিয়ে মারা গেছে, তারপরে যাতে আমাকে অনাদারে অবহেলায় মানুষ হতে না হয়, বাবা সেই জন্য দ্বিতীয়বার সংসার করেনি। নিজে সারা জীবন যে মানুষটা এত বড় স্যাক্রিফাইস করে গেল, আর তার জন্য তুমি কিনা প্রশ্ন তুলছো? হ্যাঁ, তুলছি, কারণ এই প্রশ্নটা তোমার বাবাই উস্কে দিয়েছেন। আর ছেলে হয়ে এই প্রশ্নের উত্তরটা তোমার জানা দরকার যে যে মাধবী নামের মহিলাটা আসলে কে। বৌমা যখন এত কিছু জেনে ফেলেছে, তখন বাকিটা তোদের দুজনেরই জানা দরকার। দীর্ঘ 27 বছর আগেই মাধবী নামে মহিলার সঙ্গে আমার একটা মানসিক সম্পর্ক তৈরি হয়েছিল, আর আমরা দুজনকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। আর সেই ভালোবাসার ফলস্বরূপ মাধবী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বাবা, এমন সময় সাংবাদিকের কথার কারণে আমাকে 1 মাসের জন্য বিদেশে যেতে হয়। সেখান থেকে ফিরে এসেই আমি মাধবীকে বিয়ে করবো বলে কথা দিয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমার পাসপোর্ট সমেত সমস্ত কাগজ চুরি হয়ে যায়, আর সেই কারণে আমি যত সময় দেশে ফিরতে পারিনি। সে কি? আবার নতুন করে পাসপোর্ট ভিসা তৈরি করে দেশে ফিরতেই আমার প্রায় 7-8 মাস সময় লেগে যায়। আর দেশে ফিরে মাধবীকে আমি কোথাও খুঁজে পাইনি। জানি না আজও মাধবী বেঁচে আছে কিনা, সে আমার সন্তানের জন্ম দিয়েছে কিনা। আবার মন বলছে মাধবী আর আমার সেই সন্তান আজও কোথাও বেঁচে আছে। বাবা, আমার যে আর কোনো দাদা দিদি আছে, আমার যে একজন স্নেহময়ী মা আছে, তা তো তুমি আগে জানাওনি। তাহলে আমি তো তাদের খুঁজে নিয়ে আসতাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাইরের উৎপ আবর্জনাকে তুমি ঘরে ঢোকাতে চাইছো? আপন নয় ওরা, ওরা আমার আপনজন। আমি ছোট্টবেলায় মাকে হারিয়েছি, মাতৃ স্নেহ কি তা আমি জানি না। যেদিন মাকে আমি খুঁজে পাবো। তুই ওদের সত্যি খুঁজতে যাবি বাবা? হ্যাঁ, অবশ্যই যাবো বাবা। যেখান থেকে বাড়ি যাপন করে হোক তাদেরকে আমি খুঁজে বের করব। বলো বাবা, বলো, মায়ের পুরো নামটা কি? মাধবী দাস। তুমি কি এগোবে? মাধবীর নাম জানলে কি করে? কেন জানবো না গো বাবু?
মাধবী যে আমার মায়ের নাম। আমি আমি যে তার একমাত্র মেয়ে ভেলকি। কি? তোমার মুখটা কিন্তু আমার চেনা চেনা লাগছে। হ্যাঁ কোথায় দেখেছি আমি ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, এত বড় পৃথিবীতে হয়তো আমার মতো কাউকে দেখেছো। আচ্ছা, তোমার মা কেমন আছে? মা, মাকে কোথায় পাবো গো বাবু? আমার মা যে মারা গেছে। মরে গেছে? কি বললে? মাধবী মরে গেছে? আমি যে অন্ধবিশ্বাস নেই, ফিরে পাওয়ার আশা আমি প্রহর গুনছি, আর সব আশা ব্যর্থ হয়ে গেল। আমার মাধবী, মাধবী, আমি তোমার প্রতি মহা অন্যায় করেছি। তুমি তুমি আমায় ক্ষমা করো মাধবী, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা করে দিয়েছে তো। আমার মা মারা যাওয়ার সময় আমাকে বলে গেছে তোর বাবার উপর আমার কোনো অভিযোগ নেই। আর বলে গেছে, কি বলেছে? বলে গেছে আমি নাকি তার অবৈধ সন্তান নই। আমার বাবা নাকি সাংবাদিক সত্যম সরকার। তাই তো মায়ের মুখে তার কথা শুনে আমি তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আর আমার মায়ের দেওয়া হারটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই তো সেই হার। আমার মাই হার আমাকে দিয়ে বলেছিল সেটা নাকি তার ভালোবাসার সাক্ষী স্বরূপ আমার বাবা আমার মায়ের গলায় পরিয়ে দিয়েছিল। আচ্ছা, মনে পড়ছে আমাদের কুলদেবতা রাধা মাধব নামাঙ্কিত ওই লোকেশ হারটা আমি মাধবীর গলায় পরিয়ে দিয়েছিলাম। ওই হারই প্রমাণ করবে কে মাধবীর সন্তান। কোথায় সেই হার? এই তো দেখুন, এই সেই হার। এই তো সেই হার। আমি বিদেশে যাওয়ার দিন আমি নিজে মাধবীর গলায় পরিয়ে দিয়েছিলাম। তার মানে আপনি? তুই আমার মেয়ে রে মা। আমি? তুই আমার মেয়ে। আয় মা, আমার বুকে আয়। খোকা আমার একটা দিক ভরিয়ে রাখলেও আরেকটা দিক যে আমার বড় খালি ছিল রে মা। তুই আমার সেই খালি দিকটা ভরিয়ে দে রে মা, ভরিয়ে দে। আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া। যেমন করে হোক আজকে আমার মনের কথা রানীকে বলতেই হবে। কি বলবি রে চন্দন, কি বলবি? আমি তোকে তুই আমাকে কি? মানে 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 কথাটা হচ্ছে তুই না সত্যি একটা ভিতুর ডিম। মনে মনে প্রেম করছিস অথচ প্রেমিকাকে নিজের মনের কথাটা বলতে পারছিস না। আচ্ছা, তুই তোর প্রেমিকার নামটা বল, আমি তাকে তোর কথাটা গিয়ে বলবো যে তুই তাকে ভালোবাসিস। রানী, এবার বল কে তোর মনের মানুষ? তুই। না, 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 কেন হতে পারে না রানী? তোর পাশে দাঁড়ানোর আমার কি কোনো যোগ্যতা নেই? আমার কথাটা শোন চন্দন। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোকে বড্ড ভালোবাসি রে রানী। আমার সবটুকু সুখ দিয়ে তোকে রানী সাজিয়ে রাখবো। তুই শুধু একবার বল তুই আমার ভালোবাসিস। বল না রানী, বল না। এত করে বলার পরেও তুই আমায় ফিরিয়ে দিবি রানী? হ্যাঁ চন্দন, কারণ আমি যে রাজাকে ভালোবাসি। বিশ্বাস কর, আমি জানতাম না তুই যে রাজাকে ভালোবাসিস। তাহলে কখনো আমি তোকে এই কথা বলতাম না। রাজা আমার থেকে অনেক ভালো ছেলে। রাজা আমার থেকে তোকে অনেক বেশি সুখে রাখবে রে। তুই সুখী হ রানী, তুই সুখী হ। শোন চন্দন, 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 ভেবেছিনু গো ভালোবাসো গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। ভেবেছিনু গো
ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে। চন্দন, চন্দন, শোন আমার কথাটা শোন। আচ্ছা, রাজা এখনো ফিরে এলো না কেন? বাড়িতে যে সবাই ওর জন্য অস্থির হয়ে আছে চিন্তায়। রাজা কি তাহলে তার জন্মদাতার পরিচয়টা এখনো খুঁজে পায়নি? পারলাম না রানী, আজ আমি সাংবাদিক সত্যম সরকারের ঠিকানা খুঁজে বের করতে পারলাম না। রাজা, রাজা তুই ফিরে এসেছিস? হ্যাঁ রে রানী, ক্লান্ত বিধ্বস্ত পরাজিত হয়ে আজ আমি ফিরে এসেছি। কিন্তু এত সহজে আমি হাল ছাড়বো না। যেইভাবে হোক কারোর কাছে পৌঁছে গিয়ে তার হাতে পায়ে তো অনুরোধ করে বলবো, বাবু মশাই দয়া করে আমার মাকে স্থির মর্যাদা দিন, স্থির মর্যাদা দিন। আরে রাজা যে, তোর বাপের খোঁজ পেয়েছিস তো, নাকি তো সেই লম্পট বাপটাকে ধরে বেঁধে নিয়ে এসেছি? খবরদার বললো, ভদ্র কথা বল। আরে তুই লেখাপড়া শিখা তো বোকা কেন বে? চোখের সামনে এমন জলজান্ত বাপ ঘুরে বেড়াচ্ছে, সেদিকে নজর না দিয়ে কোন বাপ কবে জন্ম দিয়ে ভেঙে পড়েছে তার খোঁজ করছিস? রাস্কেল, আমার মাকে আমি দেবী বলে মনে করি, আর মামুকে আমি দেবতার মতো শ্রদ্ধা করি। ওই মানুষ দুটোর নামে নোংরা কথা বললে তোর জিপটাই আমি ছিঁড়ে নেবো রে, জিপটাই ছিঁড়ে। আবে চল সালা, তোর ওই দেবার দেবী যে ডুবে ডুবে জল খাচ্ছে তা আমরা জানি না ভেবেছিস? সালা দিনের বেলায় ভাই বোন সেজে ঘুরে বেড়াচ্ছে, আর রাতের বেলা স্বামী স্ত্রী সেজে মজা লুটছে। ওই শালা হারামি, ফোন করলে তো তোর ফাঁসি হয়ে যাবে। হোক ফাঁসি। এত অপমান সহ্য করাচ্ছে, এদের মতো জানোয়ারকে খুন করে ফাঁসিতে চড়া অনেক ভালো। ভুল করে তোকে ফাঁসিতে চড়তে হবে না রে শালা, তোর এমন হাল করে ছাড়বো যে লজ্জায় ঘৃণায় তুই নিজেই একদিন ফাঁসির গলি দড়াই পড়ে নিবি। হ্যাঁ, আমি বুলেট তোদের সবাইকে নিয়ে সারা গায়ে এমন বদনাম ছড়াবো, তোদের জিনা একদম হারাম করে দেবো, জিনা হারাম করে দেবো। তুইও শুনে যা বুলেট, আমার মায়ের নামে তুই যদি এক বিন্দু মিথ্যা কথা বলিস তোকেও আমি ছেড়ে দেবো না। আচ্ছা, আমার মায়ের কি হবে রে রানী? আমার মা কি সারাটা জীবন কুমারী মায়ের কলঙ্ক নিয়ে বয়ে বেড়াবে? আমি যখন কথা দিয়েছি মায়ের মর্যাদা আমি ফিরে আনবই। আর আমার ভালোবাসার মর্যাদা দিবি না রাজা? তোর ভালোবাসার মর্যাদা তার মানে? একটিবার সে ছোটবেলায় ফিরে চল না রাজা। তোর মনে পড়ে ছোটবেলায় আমরা মাটি দিয়ে ধুলো দিয়ে সুন্দর খেলাঘর বানাতাম, তুই বর্ষাস দিয়ে আর আমি গামছা মাথায় ঘোমটা দিয়ে তোর বউ সেজে দাঁড়ালে তুই আমার চিবুক ধরে মুগ্ধ নয়নে চেয়ে থাকতিস আর বলতিস, বাহ, বউ সাজলে তোকে তো ভীষণ ভালো লাগে। আমি তখন লজ্জায় রাঙা হয়ে তোর হাত ছাড়িয়ে দূরে সরে যেতাম আর চোখে তোর দিকে চাইতাম আর মিটি মিটি হাসতাম। আর আমি বলতিস, বয়ে গেছে তোমার ডাকে সারা দিতে, বয়ে গেছে, বয়ে গেছে তোমার ডাকে সারা দিতে, বয়ে
আমি কি ভাবছি, এ তো আমার ভাবা জীবনের লজ্জা। কিসের লজ্জা বল, কিসের লজ্জা? সবাই তো জেনেই ফেলেছে তুই আর আমি আপন ভাই বোন নয়। তাহলে তাহলে আমাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নিতে তোর কিসের লজ্জা বল তুই? বেশ, বেশ, তুই যখন চাস না এই জীবন আমি রাখবো না রাজা। আমি আমি গলা টিপে এখন নয়, এখন রানীকে চড়ানো ঠিক হবে না। ও যা বলবে তাই আমাকে মেনে নেওয়ার অভিনয় করতে হবে। কেন কেন আমাকে বাঁচালি বল? আমি তো মরতে চেয়েছিলাম। তুই মরলে আমার কি হবে রে রানী? তোর আমার চাওয়া কি আলাদা? তুই কি চাস রাজা বেজন্মের কলঙ্ক নিয়ে বেঁচে থাকুক? তুই কি চাস না আমি আমার বাবাকে ফিরে পাই? রাজা, আমার গুরুদেবের কৃপা হলে তোমার সমস্ত হারানা জিনিস খুঁজে পাবে। কে গুরুদেব? কালপুরুষ। কালপুরুষ? হ্যাঁ, কালপুরুষ। তিনি হলেন একাত্তিলি মহাপুরুষ। তিনি তার দিব্য চক্ষু দিয়ে সমস্ত জিনিস দেখতে পায়। তাই বলছি আমার গুরুদেবের চরণে চলুন, দেখবেন আপনাদের মনস্কামনা সব পূর্ণ হয়ে যাবে। চল না রাজা, আমার মন বলছে সেখানে গেলে নিশ্চয়ই তুই তোর বাবার সন্ধান পাবি। বেশ, তাই চল। আমার অতীতটাকে খুঁজে পাওয়ার আশায় এই বাবাজির প্রতি অন্ধবিশ্বাসে আমরা সেই আশ্রমে ছুটে যাচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে ঠাকুর রাম বাবা, হরে রাম। ও ঠাকুর বাবা, আমার গুরুদেবের সঙ্গে দেখা করিয়ে দেবে? আরে আমি তো গুরুদেব, তা দীক্ষা নিতে এসেছো তো? তা ভালোই হলো, তা এখানে বসে পড়ো তো। এইবার এইভাবে চোখ বন্ধ করে হাত জড়ো করে বলো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা। আমার পছন্দ ঠাকুর বাবা। একাত্ম হচ্ছি। ভক্ত ভগবান ভক্তিমূলক প্রেমে টানে, তাই একাত্ম হচ্ছে। একে অপরে আমি এখন বার করে দেবো। বাবারে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুরুদেব, প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব, প্রণাম। কৃষ্ণ কহ শান্ত রহ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে যেখানে সংকট উৎপন্ন হবে সেখানেই মহামন্ত্র উচ্চারণ হবে। আরে আরে তোর তো রাজরানী হওয়ার যোগ আছে। যাকে যাকে নিয়ে তুই রাজরানী হওয়ার স্বপ্ন দেখছিস তার কপালে যে শনি নাচছে। তুই তুই যদি তার দুর্ভাগ্যের সঙ্গে জড়িয়ে নিস, তোর যে ধ্বংস অনিবার্য রে মা। কার দুর্ভাগ্যের কথা বলছেন আপনি? তোমার। আমার? হ্যাঁ, তুমি তুমি এই পৃথিবীর একটা অবাঞ্ছিত জীব। তোমার তোমার জন্মদাতা জন্মদাত্রী তোমাকে জন্ম দিতে চায়নি। তাদের তাদের এই অবৈধ সম্পর্কের চোরাপথে তোমার জন্ম। তাই তো তুমি বেজন্মা। চুপ করো, বিশ্বাস করো গুরুদেব,
আমি কোনো বেজন্মা নই, আমি কারোর অবৈধ সম্পর্কে অবাঞ্ছিত সন্তান নয়। আমার জন্মটা আরো 5টা শিশুর মতো। আমার বাবা আছে, আর তার পরিচয় আমি সব জানি। আমি ত্রিকালক্ষ যোগী পুরুষ। আমি তোমার লোলার লিখন লিখতে পারি। তোমার লোলাটেই লেখা আছে তোমার জন্ম, তোমার কর্ম, তোমার পিতৃ পরিচয়, এমনকি তোমার জন্মদাতার নাম, বর্তমান ঠিকানাও বলে দিতে পারি। তাহলে বলুন না গুরুদেব, বলুন না কে ওর জন্মদাতা পিতা? কৃষ্ণ কহ, শান্ত রহ। আমি সব বলবো, তার আগে গ্রহণ করো এই শ্রী গরুর চরণ অমৃত। এবার হরিকে স্মরণ করে বলো, হরিও হরিও হরিও। এরকম তো হয় না। আপনি ওদের কি খাওয়ালেন গুরুদেব? তরল অমৃত। আপাতত বেশ কিছুক্ষণ এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকবে, আর আমি সেই সুযোগে বুঝতে পেরেছি গুরুদেব, আপনি করবেন ওই কচি মেয়েটার যৌবন পুজো, আর এই ছেলেটার ষষ্ঠী পুজো। গিরিধারী ভেতরে প্রবেশ করলো। এবার আমি একটু একটু করে এই ফুলটার ভেতরে প্রবেশ করি। আমার কি হয়েছে? আমি এখানে এভাবে পড়ে যাচ্ছি কেন? তবে কি আমার অজান্তে রাজা আমার সর্বনাশ? না! আমি এখানে পড়ে দেখি রানী, তুই এভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? খবরদার! আমাকে একদম ছবি না লম্পট! কেন তুই আমার সর্বনাশ করলি বল? তুই কি পাগলের মতো কথা বলছিস? বেটা পাপিষ্ট, লম্পট কোথাকার! মেয়েরা হলো মায়ের জাত, আর সেই মাকে নিয়ে নষ্টামি। খবরদার, কে আর একটা বাজে কথা বললে কে তোর আমি জিভটা ছিঁড়ে ফেলবো। আশ্রমের মধ্যে কি অনাচার! ছাড়ো, ছাড়ো ওকে! দেখুন না গুরুদেব, আমি সত্যি কথাটা ফাঁস করেছি বলে এই বেটা আমাকে খুন করতে চাই। বিশ্বাস করুন গুরুদেব, আমি কোনো অন্যায় করিনি। চুপ করো নরকের কীট! আমি কীটের মুখে সব কথা শুনেছি। আমারই আশ্রমের মধ্যে তুমি ধর্ষিতা হলে মা, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। তোমার এই অধম সন্তানকে তুমি ক্ষমা করো মা। রানী,
রানী তুই বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করিনি। আমার মনে হয় এরা চক্রান্ত করে আমাদের ফাঁসিয়েছে। চল আমরা এখান থেকে। খবরদার, আমাকে একদম ছুবি না লম্পট। ছি রাজা ছি, আজ বুঝতে পারছি নোংরা পথে যার জন্ম সে কখনো ভালো হতে পারবে না। তোর মতো বেজন্মাকে আমি ঘেন্না করি, আমি ঘেন্না করি, আমি ঘেন্না। রানী কৃষ্ণ কহ, শান্ত রহ। যাও যাও কিরিটি যাও, মা জননীকে শান্ত করো, নইলে নইলে মা জননী আবার হয়তো অঘটন কিছু ঘটিয়ে ফেলতে পারে। তাই হবে গুরুদেব। মাগো যেও না, দাঁড়াও। মাগো যেও না, এই বাবাজির বাচ্চা কালপুরুষ, তুইও জানিস আর আমিও জানি, আমরা সকলেই নির্দোষ। বল কে রানী সর্বনাশ করেছে? কৃষ্ণ কহ, শান্ত রহ। গোয়াত তুমি করলে আমি তোমার নামে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করব। আর আর ওই মেয়েটা যদি অভিযোগ লেখে তাহলে তোমার জেল। কেন তুমি আমার সর্বনাশ করলে? তোমাকে তো অন্ধ বিশ্বাস নিয়ে ছুটে এসেছি, আমার জন্ম পরিচয় খুঁজে এসেছি, তাহলে তুমি আমার সব আশা শেষ করে দিলে। কিন্তু না, তোমার তোমার সব সমস্যার সমাধান আমিই করব। তুমি তুমি চাইলে আবার শেষ থেকে শুরু করবে। আমি আমি তোমার সেই সুযোগ করিয়ে দেব। আমি তোমাকে বাঁচাবো। তোমার তোমার যখন অন্ধকারেই জন্ম, তুমি তুমি তাহলে উঠে দাঁড়াও অন্ধকারের অন্ধকারেই আমার জন্ম, আমি হব অন্ধকারে অগ্নিশ্বর। হ্যাঁ, এখন এখন আমার বলতে দ্বিধা নেই। কাল পুরুষে যেমন একটা আলোর জগৎ আছে, তেমন তেমন আছে একটা ভয়াল ভয়ঙ্কর অন্ধকার জগৎ। আমি আমি তোমাকে সেই অন্ধকার জগতের বাদশা বানাবো। অন্ধকারের বাচ্চা বানাবে? তার মানে শোনো, দাঁড়াও রাজা, তুমি তুমি নিশ্চয়ই রানীকে বিপদের মাঝে ফেলে যাবে না। তুমি তুমি যদি আমার হাতে হাত না মেলাও তাহলে তাহলে রানী একেবারে শেষ। না, দোহাই গুরুদেব, আমায় তুমি কেটে টুকরো টুকরো করে দিন, কিন্তু রানীর কোনো ক্ষতি করবেন না। আপনার পায়ে ধরে আমি অনুরোধ করছি, রানীকে আপনি মুক্তি দিন। কৃষ্ণ কহ, শান্ত রহ। ভাগ্যের কাছে আমি আজ আবার হেরে গেলাম। তোমাকে যা প্রতিশ্রুতি পালন করতে পারলাম না মা। বিবেক মনুষ্যত্বকে খুন করে আজ আমি জাহান্নামের অতলে তলিয়ে যেতে চললাম। আমায় তুমি ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো। তুমি কারণে অকারণে আমার সঙ্গে অশান্তি করো না। হাজার বার করবো, কোথাকার কোন একটা রাস্তার মেয়ে কি সমস্ত পরিচয় দিয়ে এ বাড়িতে ঢুকে পড়েছে তা
কাকে কোথায় বাধা দেবে তা না, দিদি দিদি বলে একেবারে আদিক্ষেতা করতে শুরু করে দিল। ওই বাইরের মেয়েটা এই বাড়িতে ঢুকে কি কি অঘটন ঘটাতে শুরু করেছে তা তুমি খবর রেখেছো? না, আমি জানতে চাই না। খেলতে খেলতে খেলোয়াড় হওয়া ভালো, কিন্তু জানতে জানতে জানোয়ার হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তবু স্বামী হিসাবে স্থির কথা শোনা তোর কর্তব্য খোকা। বৌমা তোর কাছে আমার নামে যে যে অভিযোগ করেছে সেগুলো আমিই বলছি। বাবা, মামনির প্রতি আমি কোনো কর্তব্যই করিনি। আর ওই মামনির জন্য দুটো ডিসিশন নিয়েছে। ফার্স্ট ডিসিশন হলো মহা ধুমধাম করে আমি মামনির বিয়ে দেবো। আর সেকেন্ড ডিসিশন, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি অর্ধেক ভাগ আমি মামনির নামে লিখে দেবো। এবার এবার তুমি বুঝতে পারছো তো যে তোমার বাবা তোমাকে ফাঁকি দিয়ে কি কি কাণ্ড ঘটাতে চাইছে? ইম্পসিবল। আমার পক্ষে আমি কোনোটাই মানা সম্ভব নয়। খোকা, এই যে এত দিনে তোমার সুবুদ্ধি হয়েছে। তোমার মতো বুদ্ধিমতী মহিলা যার স্ত্রী, তার এমন তো সুবুদ্ধি হবেই। শোনো বাবা, দিদির বিয়েতে তোমার একটা টাকাও আমি খরচ করতে দেবো না। কি বললি? দিদির বিয়ের সমস্ত খরচ আমার, আমি একাই বহন করব। আর একটা কথা, তোমার এই ভালোবাসা, আশীর্বাদ সবচেয়ে বড় সম্পদ আমার বাবা। সেই অমূল্য সম্পদ আমি অকাতা, তুমি যে আমাকে অকাতারে দান করেছো, তার আমি কিছুই চাই না বাবা। বরং আমি চাই এই সম্পত্তির অর্ধেক নয়, পুরোটাই তুমি এই দিদির নামে লিখে দাও। আরে আরে কি পাগলের মতো কথাবার্তা বলছো? তোমার কি সমস্ত বুদ্ধি শুদ্ধি ক্ষয় হয়ে গেছে নাকি? হয় নয় না, এটা আমার বিবেক মনুষ্যত্বের পরিচয়। আচ্ছা, ঠিক আছে, আমিও দেখবো যে একটা বাইরের মেয়ের জন্য এই দরদ কতদিন থাকে। ও রাস্তার মেয়ে নয়, ও আমার মেয়ে। আমার রক্ত বইছে ওর শরীরে। আমি বিশ্বাস করি না। তা যদি হতো তাহলে ও আপনার চোখে ফাঁকি দিয়ে এইভাবে মানিব্যাগ চুরি করতে পারতো না। কি বললি? মামনি খোকার পকেট থেকেই? এমন না 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 না, চুরি করতে যাবো কেন বাবা? আমি ভাইয়ের মানিব্যাগ চুরি করতে যাবো কেন? আমি তো ভাইয়ের সঙ্গে একটু চোর পুলিশ খেলছিলাম। চোর পুলিশ? হ্যাঁ, আসলে কি জানো তো বাবা, তোমার পুলিশ অফিসার খোকা যত যাই হোক না কেন, আমার কাছে কিন্তু একদম হেরে ভূত হয়ে গেছে। টুক করে কখন যে পকেট থেকে মানিব্যাগটা তুলে নিয়েছি সে বুঝতেই পারেনি। ও মা, এ তো দেখছি একেবারে পাক্কা পকেট মা। সে আর বলতে সালা কত লালটেসের পকেট মেরামে করে ফা। এ তুই কি বলছিস মামনি? খোকার পকেট থেকে মানিব্যাগ? কি যে বলে ফেলেছি আমি। কিছু না বাবা, কিচ্ছু না। এই শোনো না, বলছি ভাই ফিরলে তার মানিব্যাগটা আপনাকে ফেরত দিয়ে বলবো, ভাই রে ভাই, তুই যত বড় পুলিশ অফিসার হোক না কেন, আমার মতো এই চোরের কাছে না। না মানে তোর দিদির কাছে তুই একদম হেরে ভূত হয়ে গেছিস। আপনি জানেন বাবা, ও লুকিয়ে লুকিয়ে বাড়িতে সিগারেট আর বিড়ি খায়। এ আমি কি শুনছি রে মা? এই মা তুই না সিগারেট ওইটাও দেখে খাচ্ছিস? ফেলেছে। হ্যাঁ, বেশ করেছি। মামনি, হ্যাঁ শোনো না, বলছি সবাই জানে সিগারেট বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কত ক্ষতিকর। এইসব কথা জেনেও যখন তুমি খাচ্ছ, তখন আমিও খেয়ে দেখছিলাম যেটা আসলে শরীরের কোনো ক্ষতি করে কি না। মামনি, এখনো সময় আছে বাবা, এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়ান। না, আমি হলফ করে বলছি বাবা, আমার মনে হয় না যে ওর শরীরে আপনার রক্ত বইছে। আমি মানছি তুই এক অশিক্ষিত পরিবেশে বড় হয়েছিস, তাই তোর জীবন দর্শনে হয়তো কিন্তু ত্রুটি হয়ে গেছে। সেই ত্রুটি সংশোধন করে তুই যদি এই ফ্যামিলির যোগ্য হয়ে উঠতে পারিস তো ভালো, নইলে হয়তো অন্যদের মতো আমাকে একদিন বলতে বাধ্য হতে হবে যে তুই আমার মেয়ে নস। বাবা তাই বলো বাবা, তাই বলো। আমার শরীরে তোমার রক্ত বইলেও আমি যে মূর্খ, আমি যে অশিক্ষিত, তাই তো আমাকে মেয়ে বলে পরিচয় দিলে এই সমাজ তোমাকে ছি করবে বাবা। তাই তো তোমার সম্মান বাঁচাতে এই বাড়ির মেয়ের পরিচয় মুছে ফেলে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ বাবা, তুমি আমাকে ভুলে গেলেও আমি কোনোদিন তোমার কথা বলবো না বাবা।
বাবা। আর যখনই যখনই আমার তোমার কথা মনে পড়বে না, আমি তখন বলবো, কঠিন সময় যখন আর কিছুদিন বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় খুকু আয়, আয় খুকু আয়, খুকু আয়, খুকু আমার সাথে আর মামনি ভালো করে হাতটা ধরে খুলি, হারানো দিলে সেই জন্য চলে যাই ছোটবেলায় ফিরিয়ে আনি। আয়, সালাম বাবু, আমার নাম রেজ্জা, আমি ড্রাইভার আছি বাবু। অর্জুন সাহেব আমাকে গাড়ি চালাতে করে এখানে পাঠিয়েছি। তুমি তাহলে সেই ড্রাইভ কি তুমি এখানে? সেদিন তুমি না পুলিশ স্টেশনে? পুলিশ? কই পুলিশ? কে পুলিশ? আমি তো পুলিশ নই, আমি হচ্ছে পুলিশের দিদি, তাই না বাবা? আগে থেকে তুই ওকে চিনিস না কিনা মা? হ্যাঁ, চিনি মানে খুব চিনি। আমি যে ওর কতবার গাড়ি চড়েছি তার কোনো ঠিক নেই। ও খুব ভালো ভালো গাড়ি চালায় বা ভালো গাড়ি চালায়, একেবারে মাখনের মতো। তাই নাকি? তাহলে তার কোনো কথাই নেই। আমার মেয়ে যখন তোমায় চেনে তখন ওই ডিসিশন নেবে তুমি চাকরিটা পাবে কি না। এই মেয়েটা বাবার পকেট মারতে তোমার লজ্জা করলো না? তুমি ওটাও ডেকে ফেলেছো? আসলে কি করবো বলো তো, আমার না খুব পুরনো অভ্যাস, তাই তো মাল করে দেখলেই না আমার খুব চুলকায়, মানে হাত। তা এই ব্যাপারটা চাপার জন্য তোমাকে ক টাকা দিতে হবে শুনি? কিছু চাই না, শুধু আমার সেই সোনার হারটা ফেরত দাও। ও মা, সেটা আমার কোথায় পাবো? আরে বাবা, সেটাকে তো আমি গেট পাস বানিয়ে বাইপাস হয়ে বাড়ির অন্দরমহলে ঢুকে পড়েছি। তোমার লজ্জা করে না একটা সম্মান্য বাড়ির মেয়ে হয়ে নিজের বাবার চিন্তায় পকেট বাড়ি করতে? দূর মাগলা, কে বলেছে আমি বাড়ির মেয়ে? কে বলেছে? শোনো, এই বাড়ির সঙ্গে আমার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু এই গুরুদেবের কথা অনুযায়ী এই বাড়ির নকল মেয়ে এসেছে, ওই শালা সত্যম সরকারের। না মানে? তখন থেকে আমার পেটে তাড়ি পড়নি বলে সব পেটের মালগুলো বুড়বুড় বুড়বুড় করে বেরিয়ে যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? এই যে বলি, অত কথা তোমার দরকার কি? কি দরকার? এই দেখো, বেশি মাতব্বরি করতে হলে না এবারে সবাইকে আমি বলে দেবো যে তুমি মুসলমান নয়, তোমার নাম রাজা। নিশ্চয়ই কোনো বদ মতলবে তুমি এখানে ঢুকে পড়েছো, আর তখন এই বাড়ির লোকজন না তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে। আর আমিও যদি তোমার আসল পরিচয়টা জানিয়ে দিই? তোমার ওই নকল ভাই অর্জুন বাবু আসল পুলিশ হয়ে কোমরে দড়ি বাঁধতে ট্রেনে থানায় নিয়ে যাবে। একদম দয়া মায়া নেই দেখছি। নয়, এটা গোপন কথা আমি একটু বলে ফেলেছি, তাই বলে তুমি এটা আমার মতো অবলা অসহায় মেয়েকে তুমি এমন করে কাঁদাবে? বলছি হিংসুটে কথা কেন? এই যে বন্ধু হতে পারে না, শত্রু হতে হয়েছে। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি বন্ধু হতে চাইলে আমার কোনো আপত্তি নেই। সত্যি সত্যি বলছো? নিশ্চয়ই। আমরা দুজনেই কোনো না কোনো মতলবে এই বাড়িতে ঢুকেছি, তবে কোন মতলবে কে কি ঢুকেছি দুজনের কিন্তু জানা দরকার বন্ধু। অবশ্যই। এসো, আমি তোমার কানে কানে একটা কথা বলছি, আমি কেন এবং কি জন্য এখানে এসেছি। শোনো,
না কি হলো? এ আমি কি